কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি ছোটবেলা থেকে জামালপুরে বড় হয়েছি, আর আমি ও আমার বন্ধু আশির প্রকৃতি খুবই ভালোবাসি। সেই জায়গা থেকেই প্রতিনিয়ত আমরা শহরের সব জায়গা ঘুরে বেড়াই প্রকৃতির খোঁজে। আর একদিন এমনই ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গার সন্ধান পেয়ে যাই, দিঘির পাড়। জায়গাটা একদম প্রকৃতিতে ভরা, বলতে গেলে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, যা একদমই আমাদের মনের মতো ছিল। এই জন্যই এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে। আর প্রায় সময়ই বিকাল করে আমি আর আমার বন্ধু আশির দিঘির পাড়ে বসে থাকতাম আর জমিয়ে আড্ডা দিতাম। তবে কোনোদিনও এত বড় একটা দিঘি থাকা সত্ত্বেও সেখানে কোনো লোকজনের আনাগোনা দেখতে পেতাম না। তাছাড়া সেখানে মাছ চাষও করা হয়। দিঘিটি দেখে আমাদের কাছে তাই মনে হলো। তাই বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের মনে সন্দেহ হয় যে এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই কেন, বা আসে না কেন কেউ। মনে মনে ভাবি, এত বড় একটা দিঘি, এখানে এত মাছ চাষ করে, তবুও কেন কোনো পাহারা দেওয়ার লোক নেই। আর এই থেকেই এই জায়গা সম্পর্কে আরো জানার আগ্রহ হয়। আর এই থেকেই বন্ধুকে বলি, চল পাশের গ্রামের মানুষের সাথে কথা বলে দেখি কি হয়। তো সেই দিঘিটি যেহেতু জঙ্গলের মাঝেই ছিল, তো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় একটি কাছের গ্রামে। আমরা সেখানে যাই আর ভাগ্যক্রমে এক বয়স্ক চাচাকে পেয়ে যাই। দিঘিটা সম্পর্কে জানতে চাই। তারপর যা শুনি তা শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দিঘির পাড়ের জায়গাটির বর্ণনা একটু দিয়ে রাখি। দিঘিটা আমার বাসা থেকে 5-7 কিলোমিটার দূরে। বিশাল একটি দিঘি। দিঘির চারপাশে বেশ কিছু জায়গা জুড়ে বিশাল ঘন জঙ্গল, গাছগাছালি। আর এই দিঘির পাড়ের ঘন জঙ্গল দিয়ে খুব কাছের একটা গ্রামে যাওয়া যায়, যেখানে আমরা গিয়েছিলাম ঘটনাটি শুনতে। আর দিঘির পাড়ে একটা পরিত্যক্ত মসজিদও আছে। আর দিঘিতে বছরে 6 মাস মাছ চাষ করা হয়, আর বাকি 6 মাস এই দিঘিটি শুকিয়ে থাকে। আর দিনের বেলায় এই দিঘির আশেপাশে কোনো লোকজনের দেখা পাওয়া যায় না। সন্ধ্যার পরের কথা তো বাদই দিলাম। তো একদিন দুজন সাহস করে দিঘির ঘন জঙ্গল পার হয়ে আমরা পাশের গ্রামে এক চাচার কাছে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। চাচা হাসি মুখে সালাম নেয়। আমরাও হাসি মুখে চাচাকে জিজ্ঞেস করি, বাড়ি কোথায়? চাচা হাসি দিয়ে বলল, এই যে এই গ্রামেই বাবাজি। চাচা, কিছু কথা ছিল, কিছু যদি সময় দিতেন আমাদের। বলো বাবাজিরা। চাচা, জঙ্গল পার হয়ে ওই দিঘির পারে যান আপনি? অনেক সুন্দর না দিঘিটা? ওই দিঘি সম্পর্কে কথা বলতে চাই আর কি। এই কথা শোনার পর চাচার হাসি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি হলো চাচা? চাচা উত্তরে বলল, ওই দিঘির ব্যাপারে কিছু কইতে পারবো না, আর ওই দিঘির পারে তোমরা যাইও না, বিপদ হইতে পারে। এটা শোনার পর আমাদের সন্দেহ বেড়ে গেল। তার সাথে কথা বলার আগ্রহটাও আমাদের বাড়তে থাকলো। চাচা নিষেধের পরেও চাচাকে অনেক জোরাজুরি করি। চাচা সেই দিঘির সম্পর্কে বলতে খুবই অনীহা প্রকাশ করেন। তবে শেষমেশ অনেক জোরাজুরির পর চাচা বলতে রাজি হলেন। চাচা বলছেন, ঘটনাটা আজ থেকে 23 থেকে 25 বছর আগের। এই দিঘিটা আগে অনেক সুন্দর ছিল, অনেক মানুষেরও আনাগোনা ছিল। কিন্তু আমার বন্ধু জালালের সাথে একটা ঘটনা ঘটার পরে ওই দিনের পর থেকে আর কেউ ওই দিঘির পাড়ে যায় না, গেলেও খুব কম, শুধু মাছের খাবারটা দেওয়ার জন্য যায় আর কি। আজ থেকে প্রায় 23 থেকে 25 বছর আগে জালাল নামে এক ছেলে, যে আমারই বন্ধু ছিল, এই দিঘিতে কাজ করত। তার সাথে আর একটা ছেলে কাজ করত, তার নাম হাবিব, তারই ছোট ভাই। জালাল যে দিঘিতে কাজ করত সেটা আমাদের গ্রাম থেকে একটু দূরে। সেই দিঘিতে রাতের বেলা তো দূরের কথা, মানুষ দিনেও যেতে চাইতো না, কেননা জায়গাটায় যেতে হলে অনেকটা জঙ্গল পার হতে হয়। আর তাছাড়া জঙ্গলের মধ্যে হওয়ার কারণে সবাই ভয় পেত। জালাল তবুও ওই দিঘি পাহারা দেবার কাজ করত, কারণ ওই দিঘিতে তখন মাছ চাষ করা হতো। তাছাড়া সে অন্য পুকুর পাহারা দেবার জন্য যে টাকা পেত, তার চেয়ে ওইটাই অনেক বেশি টাকা পেত, কারণ এখানে কাজ করতে সবাই ভয় পায়। তো জালালের কাজ শুরু করার কিছুদিন পর থেকে দেখতো প্রতিদিন পুকুরের পাড়ে টাটকা অনেক মাছের কাটা লেজ, আঁশ এগুলো পড়ে থাকতে। এগুলো দেখে সে খুব একটা আমলে নেয়নি, কেননা সে ভেবেছিল হয়তো সাপের কাজ, কারণ অনেক সাপ আছে মাছ খায়। আর তাছাড়া ভৌতিক কোনো বিষয় নিয়ে তার কোনো ভয় ছিল না।
কখনো ভূতের মুখে পড়েনি তো, সেই জন্য আর কি। তো একদিন জালাল পুকুর পাড়ে যাওয়ার জন্য তার বাড়ি থেকে রওনা হয়েছে। তার সাথে কাজ করা সেই ছেলেটা সেদিন সকালেই জানিয়েছে আজকে সে যেতে পারবে না। তাই জালাল বিকালের শেষ দিকে একাই যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সেই জঙ্গলের ভিতরে ঢুকে গেল জালাল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেল সে। জালাল ভালো করে লক্ষ্য করলো কান্নাটা একটা মহিলা। জালাল ভাবতে লাগলো এই সন্ধ্যায় মহিলার কান্নার আওয়াজ। পরে জালাল যেদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল সেই দিকে গেল, কিন্তু জালাল ওখানে গিয়ে কাউকে পেল না। সে এই বিষয় নিয়ে আর না ভেবে দিঘির দিকে এগোতে লাগলো। হঠাৎ আবার সেই কান্নার শব্দটা। জালাল সেখানে কান্না দিয়ে এগোতে লাগলো আর মনে মনে নিজেকে হাজারো প্রশ্ন করতে লাগলো। তো জালাল যেদিক দিয়ে যাচ্ছিল শব্দটা সেখানে সেদিক দিয়েই আসতে লাগলো। তখনই জালালের মনে ভয় ঢুকে গেল, আর তখনই তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে দ্রুত গতিতে যেতে লাগলো দিঘির উদ্দেশ্যে। আবার সেই কান্নার আওয়াজ তার পেছন থেকে আসছিল, অনেকটা জোরেই এবারে। জালাল একটু ভয় পাচ্ছিল, তাই দিঘির পাশে থাকার জন্য যে ছোট্ট ঘরটা তাকে দেয়া হয়েছিল সেখানে ঢুকে পড়ল, আর তার পকেটে থাকা সিগারেট নিয়ে আগুন ধরালো। কেননা সে জানতো আগুন থাকলে কোনো খারাপ কিছু মানুষের কোনো ক্ষতি করতে পারে না। অনেকক্ষণ হয়ে গেল জালাল সিগারেট খাচ্ছিল, তখন ভয়টা অনেক কমে গেছে আর কান্নার আওয়াজটাও। তাই প্রতিদিনের মতো পুকুরের চারপাশটা একটু দেখে তার ছোট ঘরে গেল। ততক্ষণে অনেকটা রাত হয়ে যাওয়াতে জালালের অনেক ঘুম পাচ্ছিল, তাই সে ঘুমানোর প্রস্তুতি নিল। সাথে সাথে সেই কান্নার কথাটা মনে পড়ল। ওই মহিলা কেনই বা কাঁদছিল, প্রশ্নটা মনে রেখেই ঘুমিয়ে পড়ল জালাল। রাত প্রায় 1টা কি 2টার মতো হবে। ঠিক তখনই আগের সেই কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জালালের, আর ভাবতে লাগলো কান্নাটা এখানেও চলে আসছে। নিশ্চয়ই এটা কোনো ভূত প্রেত বা অন্য কিছু, কিন্তু আমার কাছে কি বাঁচায়। জালাল ভাবনা থেকে ফিরে ঘরের বাইরে এসে কি হচ্ছে সেটা দেখতে চাইল, আর বাইরে এসে সে যা দেখলো তা দেখে জালাল ঠক ঠক করে কাঁপতে লাগলো। সেই কান্নার আওয়াজটা আর কারো নয়, সেটা একটা মহিলার, যাকে দেখতে পুরো মানুষের মতো না। জালালের দেখা সেই অবয়বটি সারা শরীর মানুষের মতো, হাত দুটো মানুষের মতো, আর সাধারণ মানুষের থেকে ছোট, আর হাতের কবজিটা দেখতে অনেকটা মুরগির পায়ের মতো। জালাল ভাবল এইটা কি? যেটাই হোক না কেন সেই জিনিসটা দিঘির এক কোণে বসে মাথার নিচের দিকে দিয়ে কাঁদছে। হঠাৎ মুখটা উপরের দিকে তুলল, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিল না জালাল, কেননা ওই অবয়বের মুখটা অনেক কালো, এতই কালো যে দেখতে পেল না জালাল। তার হাত স্পষ্ট ছিল। একটু পর জালালকে অবাক করে দিয়ে অবয়বটি হঠাৎ করে তার নিজের দেহকে প্রসারিত করতে লাগলো এবং আস্তে আস্তে অসম্ভব বড় হয়ে গেল, আর পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলো এবং সেখান থেকে মাছ ধরে ধরে খেতে শুরু করলো। জালাল এটা দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না। সে প্রচন্ড ভয়ে মুখ থেকে শব্দ বের করে ফেললো। সাথে সাথে ভয়ঙ্কর রূপে সেই অবয়বটা জালালের দিকে রাগান্বিত ভাবে তাকালো, আর তখনই জালাল আরো জোরে জোরে শব্দ করতে লাগলো আর দৌড় দিয়ে জঙ্গল পার হয়ে নিজের বাড়িতে চলে গেল। ভাবলো তাহলে পুকুরের পাড়ে মাছের অংশগুলো এই জন্য পাওয়া যায়। আর যখনই সে ভাবনা থেকে ফিরে আসে তখনই সেই অবয়বটি তার দিকে হাত বাড়ালো। জালাল প্রচন্ড ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন জ্ঞান ফেরে সে কিছুটা সুস্থ হয়। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বাসার সবাইকে সে জানায়, আমাকেও জানায়। আর এটা শুনে বাসার সবাই কাজ ছেড়ে দিতে বললে সে কাজ ছেড়ে দেয় এবং তার কিছুদিন পর জালাল একটানা 3 মাস জ্বরে ভুগে মারা যায়। এতক্ষণ পর্যন্ত যারা ঘটনাটি শুনছিলেন তারা হয়তো ভাবছিলেন যে ঘটনাটি বেশ অবাস্তব রকমের, কিন্তু এর সাথে একটা মানুষের মৃত্যুর সম্পর্ক আছে, একটা মৃত্যু জড়িয়ে গেছে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না। চাচার কাছে থেকে ঘটনাটা শুনে আসার পর আমাদের সাথেও কিছু ঘটনা ঘটে, আর সেগুলো কেন ঘটে তার কোনো উত্তর আমরা আজও পাইনি। এই ঘটনা শোনার পর সন্ধ্যা নামার আগে আমাদের বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেই ওই জঙ্গলের মধ্য দিয়েই দিঘির পাশ হয়ে, কারণ এছাড়া আর কোনো রাস্তা ছিল না সেখান থেকে বেরিয়ে আসার। তাই আমরা সন্ধ্যা নামার আগেই জঙ্গলের মধ্য দিয়ে
বের হয়ে যাই, তখনই আমার চাচার বলা ঘটনা এবং সেই ঘটনার সাথে সম্পর্কিত যে কান্নার আওয়াজ সেটা শুনতে পাই। আমরা দুজনেই মুহূর্তে চমকে উঠি। আমাদের ডানে বামে না তাকিয়ে আমরা সোজা দৌড় দেই, কারণ আমরা বুঝতে পারছিলাম এখানে বিপদ আছে। আর জঙ্গল পেরিয়ে দিঘির পাড় দিয়ে দৌড়ে যখন যাচ্ছিলাম তখন কান্নার আওয়াজটা আমরা আর শুনিনি। তবে দিঘির মধ্যে আমরা দেখতে পাই বিশাল আকৃতির বুদবুদ, যা মোটেও স্বাভাবিক বুদবুদের মতো ছিল না, সেটি ছিল বিশাল আকৃতির। আর এর সাথে আমরা বিভৎস পচা মাছের গন্ধ পাই, যদিও যাওয়ার সময় আমরা কোনো গন্ধ পাইনি। এসব দেখে আমাদের দুজনেরই হাত পা রীতিমতো কাঁপছিল, আর দৌড়ানোর শক্তি ছিল না। তবুও কষ্ট করে আমরা দিঘি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি আর রিকশায় করে বাড়ি চলে আসি। তবে মাছ পচা গন্ধটা রীতিমতো নাকে এসেই যাচ্ছিল, কিছুতেই কমছিল না। এরপর বাসায় গিয়ে স্বাভাবিক হই, তবে ঘটনাগুলো ভুলতে পারিনি। আর সেই রাতেই আমাদের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। আমার বন্ধু আশির আর আমি একই স্বপ্ন দেখি দিঘিটাকে কেন্দ্র করে। স্বপ্নটা ছিল আশির দেখতে পায় সন্ধ্যা নামার সময় এক মহিলা দিঘির পাড়ে বসে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং সে দিঘির পাড়ে আসার জন্য তাকে নিষেধ করছে, বলছে তোর আর দিঘিতে আসবি না, আসলে আর বেঁচে ফিরতে পারবি না। এরপর তার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টার মতো। ঘুম ভাঙার পরেই আশি নাকি সেই পচা মাছের গন্ধটা পায়, আর ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকে। আর পরদিন আমাকে স্বপ্নের কথা বললে আমি অবাক হয়ে যাই, কারণ একই ঘটনা আমার সাথেও ঘটে একই সময়ে। তবে কিছুদিন পর আমরা আর কেউ ওই স্বপ্ন বা ওই গন্ধ কিছুই দেখি না বা পাই না। আস্তে আস্তে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে এই সবের পর আমরা ওই দিঘির পাড়ে আর যাইনি। আমাদের সাথে কেন এমন হলো এর উত্তর আমরা আজও মিলাতে পারিনি। জানি না ঘটনাটি কার কতটুকু ভালো লেগেছে, তবে এই ছিল ঘটনা যা আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া। 2012 সালের ঘটনা। আমার প্রতিবেশীর নাম মোহাম্মদ রশিদ ফকির। সে পেশায় একজন কৃষক। সে তখন জমিতে পানি সেচ দিত। ইরি ধান বোনার সময় জমিতে সেচ দেওয়ার জন্য তার একটা সেচ মেশিন ছিল। সারাদিন ধরে সেচ দেওয়ার পরেও দেখা যেত আরো অনেক জমি বাকি আছে, তাই সেচ দেওয়ার জন্য রাতেও তাকে থাকতে হতো। তাই তার সেচ মেশিনের ওপর ছোট্ট একটা ঘর বানানো ছিল, সেখান থেকেই সে সবকিছুর তদারকি করত। তার সাথে আরো কয়েকজন থাকতো, তবে তাদের মেশিনের ঘর থেকে দূরে থাকতে দেয়া হতো। রাতে তাদের সবাইকে একাই থাকতে হতো। একদিন রাতে সে আর তার ছোট ভাই ঘরের ভেতর শুয়েছিল। হঠাৎ করে গভীর রাতে ঢোলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে আওয়াজের উৎস খোঁজার জন্য বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে এসে সে দেখতে পায় 15 থেকে 20 জন লোক একটা পালকি নিয়ে যাচ্ছে। এটা দেখে তার একটু সন্দেহ হয় যে এত রাতে কার বিয়ে, কোথায় যাচ্ছে। কিন্তু তার পান খাবার অভ্যেস ছিল, তাই সে মনে মনে একটু খুশি হলো যদি তাদের কাছে পান চাওয়া যায়। রশিদ চাচা তাদের কাছে যায় আর জানতে চায় তাদের কাছে কি পান পাওয়া যাবে। সেই লোকগুলো তাকে পান দিতে সম্মতি জানায় আর তাকে একটা পান দেয়। তাদের দেখে রশিদ চাচার একটু কৌতূহল জাগে। সে মনে মনে ভাবে এত রাতে এই বিয়ে কোথায় যাচ্ছে। তাই সে লোকগুলোকে জিজ্ঞেস করলো, এই বিয়ে কোথায় যাবে? তার উত্তর তারা দেয় এইভাবে, এই বিয়ে যাবে আধার কোটা বট গাছে। বলে রাখা দরকার যে আধার কোটা একটা জায়গার নাম, আর বট গাছটি হলো পুরনো একটি বট গাছ, যেটি অনেক হন্টেড এবং যেটিকে ঘিরে অনেক হন্টেড কাহিনী রয়েছে। তখন সে একটু ভয় পায়, যদিও সে তাদেরকে কিছুই বুঝতে দেয় না। সে তাদেরকে বিদায় দিয়ে চলে আসে, কিন্তু তার ঘুম আর আসছিল না। তাই সে আবারও জমিতে পানি যাচ্ছে কিনা তা দেখতে বের হয়ে আসে। সবকিছু দেখে সে পেছনে ঘোরে। তখন সে দেখতে পায় অনেক দূরে 4টা আলো। সে ভাবে হয়তো অন্য কোনো সেচ মেশিনের ঘর, কিন্তু একটু পরে সে খেয়াল করে আলোগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। তাই সে তাদের দিকে তার কাছে থাকা টর্চ লাইট দিয়ে আলো ফেলে, কিন্তু কোনো লোকজন দেখতে পায় না। এবার সে ভালোভাবে দেখতে পায় আলোগুলো একটা লাল, একটা নীল, একটা সাদা আর একটা সবুজ, যেন ঘুরতে ঘুরতে তার দিকে এগিয়ে আসছে। এবার সে বেশ ভয় পায়, তাই তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু কেউ যেন তার ডাকে জবাব দিল না। ভয় পেয়ে সে বাড়ির দিকে পালাতে শুরু করে। মাঝপথে এসে সে পেছনে তাকায়, তাতে সে
আবারও ভয় পেয়ে যায়। সে দেখতে পায় আলোগুলো যেন তার দিক থেকে 10-12 হাত পেছনে। এইবার সে আল্লাহু আকবার বলে শরীরের সবটুকু শক্তি দিয়ে দৌড় দেয়। টর্চ লাইটটি কোথায় যেন পড়ে যায়, সে জানে না। এরপর সে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তারপর থেকে তার কিছু মনে নেই। পরদিন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে। তার জ্ঞান ফিরে এলে সে সবকিছু সবাইকে খুলে বলে। তারপর তার মনে পড়ে যায় পানের কথা। সে সবার সামনে সে পান খুলে অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় পানের ভেতরে আছে বট গাছের পাতা আর ইঁদুরের খোঁড়া মাটি। তারা একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করেন, আর তাকে রাতে একা থাকতে বারণ করেন। তার পরের কিছুদিন সে মেশিন ঘরে আর যায় না, কিন্তু গরিব মানুষ, পেট চালাতে হবে তো। কিছুদিন পরে সে আবারও জমিতে সেচ দিতে যায়, কিন্তু সেদিন সে একা ছিল না, তার সাথে ছিল একজন বন্ধু, আর তার নাম আসগর আলী। তারও সেচ মেশিন ছিল। সে ছিল দুরন্ত সাহসী ও বুদ্ধিমান। যেহেতু সে রশিদ চাচার কথা জানত, তাই সে রশিদ চাচার সাথেই থাকে। সেদিন রাত একটু গভীর হলে আনুমানিক 10টা-11টার দিকে তারা দুজনে একসাথে জমি দেখতে বের হয়। রশিদ চাচার ভাগের জমি দেখে তারা আসগর চাচার ভাগের জমি দেখতে যায়। জমি দেখে ফিরে আসার সময় তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা আর রাস্তা চিনতে পারছে না। সঠিক রাস্তার আশায় তারা এদিক ওদিক ঘুরতে থাকে। একটু পরে তারা খেয়াল করে তাদের সামনে উঁচু টিলার মতো একটা জায়গা। রশিদ চাচা বলে, চল আসগর, ওপরে কি আছে দেখি। কিন্তু আসগর বলে, দাঁড়া, আগেই যাস না, খারাপ কিছু থাকতে পারে। তখন আসগর বসে পড়ে আর বলে, এই কে আছিস সামনে, আয়। এবার তারা বুঝতে পারে তারা আছে মুলোর মায়ের পুকুরের সামনে। তখন হতবাক হয়ে আসগর চাচা রশিদ চাচাকে বলে, আরে রশিদ, এটা তো মুলোর মায়ের পুকুর না? এই পুকুরটার অবস্থান ক্ষেতের প্রায় মাঝখানে, তাই এই পুকুরের আশেপাশে কোনো বাড়িঘর নেই। রশিদ চাচা বলে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে কিভাবে এলাম? কারণ তাদের মেশিন ঘর অনেক দূরে। আসগর চাচা গম্ভীর কণ্ঠে বলে, রশিদ ভাই, আজ আমাদের নিস্তার নাই, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। পেছন ফিরতে তারা দুজনেই ভয়ে নির্বাক হয়ে যায়। তারা দুজনেই দেখতে পায় একটা মাঝারি আকারের সাদা ধপধপে গরু ঘাস খাচ্ছে। পেছনে তাকাতেই গরুটি তাদের দিকে তাকিয়ে ডাক দেয় আর তাদের দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ করে গরুটির চোখে যেন আগুন জ্বলে ওঠে। তারা এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায়, চিৎকার করতে চায়, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তখন ওই গরুটি তাদের পিছু নিতে থাকে। গরুটি কোনো একটা কারণে তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগে। একটা পর্যায়ে তারা দিকবিদিক জ্ঞান হারিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। রশিদ চাচা অনুভব করে সেই গরুটি যেন তার পেছন পেছন আসছে। গরুর পায়ের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সে আর সহ্য করতে পারে না, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে তারপরে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সে তাকে আবিষ্কার করে তার বাড়িতে। তার পরিবারের লোকজন তাকে ঘিরে বসে আছে। তার স্ত্রী ও মা কান্না করছে। সে বুঝতে পারে তার শরীরে প্রচন্ড জ্বর ও অসম্ভব ব্যথা। কি হয়েছিল সবাই জানতে চায়। সে সবাইকে সবকিছু খুলে বলে। তখন আসগর চাচার কথা তার মনে পড়ে। সবার কাছে সে আসগরের কথা জানতে চায়। একজন বলে আসগর তার বাড়িতে আছে, তারও নাকি বেশ জ্বর। আসগর নাকি দৌড়ে গিয়ে তার বাড়ির সামনে এসে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে তারা দুজনেই হুজুরের কাছে যায়। হুজুর তাদের দুজনকে দুটি তাবিজ দেন ও পানি পড়া দেন। হুজুরের কাছে এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, তোমরা যে জমিতে থাকো সেখানে একটি জিন চলাচল করে। তোমাদের আনাগোনা তার ভালো লাগে না, তাই প্রথম দিন রশিদকে ভয় দেখায়, আর গতকাল তোমাদের ভয় দেখিয়েছে। তোমরা রাতে ওখানে থেকো না, হয়তো তাহলে ও তোমাদের ছাড়বে না। তারপর থেকে আজ পর্যন্ত তারা রাতে আর ওখানে থাকেনি। দিনে সেচ দিতেন, কিন্তু রাতে কখনো থাকতেন না। আজ থেকে অনেক বছর আগের কথা। আমার বয়স তখন 14-15 বছর হবে। আমার আব্বা মাঠে চাষবাস করতেন। আব্বা প্রায় সময় মাঠের কাজে আমাকে নিয়ে যেত। একদিন বিকেলে আমরা ধানের জমিতে কাজ করছিলাম। বলে রাখি, আমাদের গ্রামটা তখন মাঠের মাঝখানে ছিল। মাঠের বুক চিরে একটা রাস্তা 2টা গ্রাম হয়ে এই বাজারে পৌঁছেছে। আমাদের জমিটা বেশ দূরে ছিল। হঠাৎ আব্বা আমাকে বলল, রাজাক, তুই বাড়িতে গিয়ে 1 গামলা লবণ নিয়ে আয়। আপনারা হয়তো জানেন, বিভিন্ন কারণে ধানের জমিতে লবণ দেয়া হয়। তো আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। চিকন আইলের ওপর দিয়ে হেঁটে আসতে অনেক সময় লেগেছিল। প্রায় 1 ঘন্টা লাগলো আমার বাড়িতে আসতে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় 5টার দিকেই চারপাশ প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল।
বলে রাখি, আমরা যেদিন রাতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যাই সেদিন খাবার আর হ্যারিকেন বা লাইট জাতীয় কিছু নিয়ে যেতাম। সেগুলো রাখতাম আমাদের জমির পাশে আমাদের বানানো কুড়ে ঘরে। আর সেদিন আমরা রাতে কাজ করার উদ্দেশ্যে যাইনি বিধায় আলো নিয়ে যাইনি। আমি লবণের গামলা নিয়ে রওনা দিলাম। তখন প্রায় অন্ধকার নেমে গেছে। পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই জন্য আমি আইল ছেড়ে জমির মধ্য দিয়ে হাঁটা ধরলাম। আমাদের জমির কাছে পৌঁছানোর একটু আগে আমি আব্বাকে জোরে ডাক দিলাম। আব্বা খুব ধীরে উত্তর দিল। শব্দটা আসলো ঠিক আমার বাম দিকের কয়েকটি জমির পর থেকে। কিন্তু আমি আমাদের জমিটা চিনি আমাদের বানানো কুড়ে ঘর দেখে, কারণ আমাদের জমির আইলের ধারে এই কুড়েটা বানানো। আর যে জমিটা থেকে শব্দ আসলো সেটা হলো সদরুল কাকার। সদরুল কাকা মারা গেছে আজ থেকে 7 দিন আগে। সদরুল কাকা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আমার সন্দেহ হয় আমি আবার জোরে আব্বা বলে ডাক দিলাম, কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না। আমি কোনো কিছু না ভেবে কুড়ের দিকে হাঁটা দিই। আমি বারবার ডাকার পরও আব্বা কোনো উত্তর দিচ্ছিল না। আমি আমাদের জমির চারপাশ ও কুড়ে ঘর খুঁজেও আব্বাকে পেলাম না। এবার আমার ভয় লাগতে শুরু করলো। সদরুল কাকার কথা মনে পড়তেই আমার মনে পড়ে গেল কাকার লাশ পোড়ানোর কথা, কারণ আমি সদরুল কাকার লাশ পোড়ানো দেখেছিলাম। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে এখন সবকিছু। এবার আমি কিছু না ভেবে লবণের গামলাটা আইলের উপরে রেখে সদরুল কাকার জমির দিকে দৌড় দেই, কারণ প্রথম মৃদু আওয়াজটা ওইখান থেকে এসেছিল। কাকার জমির পাশে যেতেই আমি ফিস ফিস হাসির শব্দ শুনতে পাই। শব্দটা মেয়ে কণ্ঠ নাকি পুরুষ কণ্ঠ বোঝা যাচ্ছিল না। একদম নিস্তব্ধ পরিবেশ। ওই ফিসফিসে হাসিটা আমার পুরো শরীর হিম করে দেয়। আমি অনেক কষ্টে সাহস জুগিয়ে ওইখান থেকে দিক বিদিক না দেখে দৌড় দিই। ধানের জমির কাদার মধ্যে কতক্ষণ দৌড়েছি বলতে পারবো না। হঠাৎ কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। মনে মনে ভাবলাম আইলে হোঁচট খেয়ে পড়েছি। উঠে আবার দৌড় দিতে যাব, এমন সময় কাতরানোর আওয়াজ শুনতেই পেছনে তাকিয়ে দেখি আব্বার মুখ দেখা যাচ্ছে। বুঝলাম আমি আব্বার শরীরে হোঁচট খেয়ে পড়েছি। আব্বার দিকে তাকাতেই দেখি ধান গাছের মধ্য থেকে শুধু আব্বার মুখ দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখি আব্বার কোমরের ওপর পর্যন্ত কাদার ভেতরে পোঁতা। আমি দেখেই জোরে চিল্লাতে শুরু করি এবং বেহুঁশ হয়ে যাই। চোখ খুলে আমি দেখি আমার বাড়ির বারান্দায় খাটে শুয়ে আছি, আর আব্বা মেঝেতে পাটির ওপরে শুয়ে আছে। পাশে বসে আছে মা, দাদি আর প্রতিবেশী 2 জন কাকা, আর আমার বোন আব্বার পা টিপছে। তখন দুপুর। তখন বুঝলাম আমি কত সময় ধরে বেহুশ ছিলাম। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সাথে হালকা জ্বর। আব্বার শরীরেও নাকি সারা রাত অনেক জ্বর ছিল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বারান্দায় সবাই বসি। এবার সবাই আব্বাকে আর আমাকে জিজ্ঞেস করলো কাল মাঠে কি হয়েছিল। আব্বা এর মধ্যে প্রায় সুস্থ। আব্বা ভয়ার্ত সুরে স্পষ্টভাবেই বলতে শুরু করলেন, আমি যখন রাজ্জাককে লবণ আনতে বাড়ি পাঠিয়ে কাজ করতে থাকি, প্রায় 30 মিনিট পর সদরুলের জমি থেকে সদরুল আমাকে ডাকলো। তার জমি আমার জমির পাশেই। সে সময় তার জমিতে কাজ করার সময় এভাবে হালকা চিল্লিয়ে কথা বলতো, আমিও বলতাম। এভাবেই দুজনের জমি থেকে কাজ করতে করতে কথা বলতাম। আমার ধান গাছে নোনা পোকা লাগায় আমি একটু টেনশনে ছিলাম। এজন্য আমার মনেই ছিল না যে সদরুল 7 দিন আগে মারা গেছে। আমি আগের অভ্যাস মতোই ওর সাথে কথা বলতে থাকি। কথার মাঝে আমি বললাম, সারদুল, সরি নামটা সারদুল হবে। কথার মাঝে আমি বললাম, সারদুল, আমার ধানে নোনা পোকা লেগেছে রে। সারদুল বলল, কই দেখি। উত্তরটা এলো আমার পেছন থেকে। আমি ভয় পেয়ে গেলাম। এত দ্রুত এভাবে কিভাবে আসলো? পেছনে তাকিয়েই ওর মুখের দিকে তাকাতে আমার মনে পড়ে গেল, আরে সারদুল তো মারা গেছে 7 দিন হলো। আমার চোখ বড় হয়ে গেল ওকে দেখেই। তখন ওর মুখ স্বাভাবিক ছিল, কিন্তু তারপর আমার চোখের দিকে তাকিয়ে যেন ও বুঝতে পারলো আমি এতক্ষণ পর বুঝতে পেরেছি যে ও মারা গেছে। এবার সারদুল ধীরে ধীরে তার ঠোঁট প্রসারিত করে হাসতে শুরু করলো, কোনো আওয়াজ ছাড়া। কি ভয়ানক লাগছিল ওই হাসি আর তার মুখ। আমার পুরো শরীর দিয়ে যেন ঠান্ডা কম্পন বয়ে গেল। এবার সারদুল যেন ওই উঁচু গলায় ঠাট্টার সুরেই বলল, কই দেখি কেমন পোকা লেগেছে তোর ধানে। তখন মনে হলো আমি বেহুশ হয়ে যাব। এবার সারদুল চোখ লাল করে নরম স্বরেই বলল, কি ভয় পাচ্ছিস?
আমার জমির একটু দূরে দূরে অনেকেই যার যার জমিতে সন্ধ্যার পর কাজ করে। আমি চিৎকার করে তাদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আবার ডাকার চেষ্টা করতেই সার্দুল আমার উপরে লাফিয়ে পড়লো, আমাকে কাদায় ঠেসে ধরলো। এভাবে কতক্ষণ ধস্তাধস্তি হয়েছে বলতে পারবো না। খুব জোরে আঘাত লাগার পর আমার সাথে কি ঘটেছে আর কিছু মনে নেই। হঠাৎ রাজ্জাকের পায়ের আঘাতে চেতনা ফিরে পেলাম এবং দেখলাম আমার কোমর পর্যন্ত কাদার নিচে। আমাকে এই অবস্থায় দেখে রাজ্জাক চিল্লানি দিয়ে বেহুঁশ হয়ে যায়। এর কিছু মুহূর্ত পর বেশ কিছু দূর থেকে জোরে আওয়াজ আসলো, কে চিল্লালো রে? কণ্ঠটা আমার চেনা। এটা পাশের গ্রামের রতনের কণ্ঠ। আমি অনেক কষ্ট করে রতনকে রতন বলে ডাক দিলাম। কিছুক্ষণের মধ্যে রতন এসে আমাদের এই অবস্থা দেখে তাড়াতাড়ি তার পাশের জমি থেকে আরো কয়েকজনকে ডেকে এনে আমাদের দুজনকে বাড়ি নিয়ে আসে। আব্বা এতটুকু বলে থেমে গেল, কিন্তু আমি আশ্চর্য হয়ে বললাম, আমি সার্দুল কাকার জমি থেকে ভয় পেয়ে প্রায় অনেক দূর দৌড়াই, কিন্তু আশ্চর্যের বিষয় আমি এত সময় দৌড়েও আমার জমি পর্যন্ত এসেছিলাম মাত্র, কারণ আমার আব্বাকে কোমর পর্যন্ত পুঁতে রেখেছিল আমাদের জমিতেই। যাই হোক, 7-8 দিনের মধ্যে আমার সন্ধ্যার পর আর জমিতে যায়নি, সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু 10 দিনের পর আব্বা এই বাজারে এসেছিল কিছু জিনিস কেনাকাটা করতে। সেই সময় প্রায় 2 দিন একাধারে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, ঠিক আজকের মতোই। আব্বা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিল। বাজারে অবশ্য গ্রামের অনেকেই ছিল। বৃষ্টি হালকা কমলে আব্বা তাদের জিজ্ঞেস করলো বাড়ির দিকে যাবে নাকি, কিন্তু তারা বাড়িতে আরো দেরি করে যাবে বলল। তখন আব্বা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে ছোট 2টা গ্রাম পরেই মাঠ শুরু হয়। রাস্তার দুধারেই বিশাল বিস্তৃত মাঠ, আর এই রাস্তার পাশেই আমাদের গ্রামে পৌঁছানোর ঠিক 1/2 কিলোমিটার আগে একটা শ্মশান। রাস্তায় ভীষণ কাদা হওয়ায় আব্বা খুব ধীরে ধীরে হাঁটছিল। এভাবে হাঁটতে হাঁটতে আব্বা শ্মশানের কাছে পৌঁছালো। ওই শ্মশান, ওই রাস্তা, ওই গ্রামটায় আমি অনেকবার গিয়েছি। এই সময়ে জায়গাটা অনেক ভয়ঙ্কর। তাহলে এত বছর আগে জায়গাটা কেমন ছিল তা আমি ইম্যাজিন করতে পারি। শ্মশানের পাশেই আছে একটা মন্দির আর একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছটায় মানুষ মানত করে ইটের টুকরো ঝুলিয়ে রাখে, আর ডান দিকে তার পাশেই একটা কম প্রস্থের নদী বয়ে গেছে, আর নদীর ওপারে আবার মাছ। এবার বাসায় গেলে আমি শ্মশানের জায়গাটা সহ পুরো ফাঁকা রাস্তা ও গ্রামের ভিডিও আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ। চলে যাই আবার ঘটনায়। আব্বা শ্মশানের কাছে পৌঁছাতেই একটা শব্দ কানে আসলো, কারা যেন ফিস ফিস করে হাসছে। মনে হচ্ছিল যেন তাকে দেখে কারা যেন হাসছে। তখন আব্বা ভাবলো হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে, এই জন্য এমন শব্দ হচ্ছে। আব্বা একটু সামনে পৌঁছাতেই কে যেন ডেকে উঠল, রহিম ভাই, ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ? কণ্ঠটা আব্বার চেনা। এটা সার্দুল কাকার কণ্ঠ। ভয়ে আব্বা পাথর হয়ে গেল। আব্বা দোয়া পড়তে পড়তে দৌড় দিল, কিন্তু কয়েক পা পিছলে পড়ল। এবার অনেক জোরে হাসির আওয়াজ আসলো। আব্বা বুঝতে পারলো আজকে হয়তো তার আর বাড়ি ফেরা হবে না। আব্বা এবার ডান দিক থেকে শুনতে পারছে একসাথে অনেকের ফিস ফিস হাসির শব্দ, শেয়ালের ডাক। আব্বা তার সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিতে যাবে, এমন সময় দেখে সামনে সার্দুল কাকা দাঁড়িয়ে আছে, তার সাথে পচা তীব্র কণ্ঠ। আব্বা সার্দুলকে দেখেই পেছনের দিকে দৌড় দিল। কয়েক সেকেন্ড দৌড়ানোর পর আব্বা খেয়াল করলো সে লাশ পোড়ানোর জায়গায় ঠিক নিচে নদীর পাড়ে চলে এসেছে। এবার গন্ধটা এত তীব্র যে আব্বার দম আটকে যাচ্ছিল। এমন সময় সার্দুল কাকা পেছন থেকে ডাকলো, রহিম ভাই, বলেই পেছন থেকে আব্বার উপর লাফিয়ে পড়ল। এভাবে পানিতে আবার ধস্তাধস্তি হচ্ছিল। এমন সময় রাস্তা দিয়ে কিছু গ্রামের লোকজন বাজারে যাচ্ছিল। তারা শ্মশানের পাশে এসে পানির ছোপ ছোপ আওয়াজ শুনলো আর দেখলো বাজারের ব্যাগটা রাস্তায় পুরো কাদামাখা অবস্থায় পড়ে আছে। তারা দ্রুত নদীর পাড়ে গিয়ে দেখলো আব্বা পানিতে, নিঃশ্বাস যায় যায় অবস্থা। তারা আব্বাকে পানি থেকে তুলে মন্দিরের সামনে বসালো। আব্বার শ্বাস একটু স্বাভাবিক হতেই তাকে বাসায় নিয়ে চলল। তারা আব্বাকে বাসায় এনে বারান্দায় বসে রইল। আমি, বোন, মা, দিদি সবাই ছিলাম। আব্বা সব ঘটনা খুলে বলল। বাসার সবাই আবার চিন্তিত হয়ে পড়ল। সারা রাত আব্বা জ্বরে ভুলভাল বকছে, আবার বারবার ভয়ে চিল্লিয়ে উঠছে। পরদিন সকালে আমাদের এলাকার হুজুরকে ডাকা হয়। হুজুর বাসায় এসে আব্বাকে দেখেন এবং সব ঘটনা শোনেন। হুজুর আমাকে আর আব্বাকে পানি পড়া আর দোয়া পড়ে দিলেন। এরপর হুজুর বললেন আমি আমার এক বন্ধুকে নিয়ে রাতে আসব। উনি কয়েক গ্রাম পরেই থাকেন। উনিও একজন ইমাম এবং এসব বিষয়ে তার অনেক অভিজ্ঞতা ও সুনাম আছে। মাগরিবের নামাজের পর হুজুর ও তার বন্ধুটি আসলো। হুজুরের বন্ধুর নাম হলো কাদের, ছদ্মনাম। কাদের হুজুরের পরনের লম্বা পাঞ্জাবি পায়জামা, হাতে তসবিহ। আমরা সবাই বারান্দায় বসে আছি।
কাদের হুজুর আগে থেকেই হুজুরের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি শুনেছেন। কাদের হুজুর আব্বাকে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা আটকে দিলেন আর আমাদের সবাইকে বাইরে উঠোনে গিয়ে দাঁড়াতে বললেন। প্রায় 20 মিনিট পর আব্বা ও হুজুর বের হয়ে আসলেন। আমরা আবার সবাই একসাথে বারান্দায় বসলাম। হুজুর বললেন, একটা খুবই খারাপ জিনের নজর পড়েছে আব্বার ওপর, আর জিনটি নাকি আমাদের জমির পাশেরই একটা পুরাতন গাছে থাকে। দুঃখিত রাসেল ভাই, আমি অনেক চেষ্টা করেও রাজ্জাক চাচার বলা গাছের নামটা মনে করতে পারিনি। আব্বা নাকি মাসখানেক আগে পাশের জমির মালিকদের সাথে ওই গাছটা কেটে ফেলার প্ল্যান করেছিলেন, ওই গাছের নিচে বসেই। আর ঠিক তার কিছুদিন পরেই নাকি গাছটা কেটে ফেলে আব্বা ও পাশের জমির লোকজন। তাদের মধ্যে নাকি সারদুল কাকাও ছিলেন। তখন থেকেই নাকি আব্বাকে ওই জিনটা টার্গেট করে। আমরা সবাই কাদের হুজুরকে জিজ্ঞেস করলাম, তাহলে ওই জিনটা সারদুল কাকা হয়ে কেন সামনে আসে? আর সারদুল কাকার মৃত্যু কি এই জিনের কারণেই হয়েছে? এর মধ্যে এশার আজান দিয়ে দিয়েছে। কাদের হুজুর বলল, আমার এখনো অনেক কিছু জানা বাকি, নামাজ পড়ে এসে আমাদের জানাবে বলে তারা মসজিদের উদ্দেশ্যে চলে গেল। আমরা সবাই বারান্দায় বসেছিলাম। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার আওয়াজ থেমে গেছে। হুজুর যাওয়ার আনুমানিক 10 মিনিট পর আমাদের ঘরের খড়ের চালে খসখস শব্দ উঠল। বুকটা কেঁপে উঠল। এই নিস্তব্ধতার মধ্যে এরকম শব্দ। এবার আমরা সেই পরিচিত ফিস ফিস হাসির আওয়াজ শুনলাম। সবাই শুনল, আমি, বাবা, মা, দিদি। হঠাৎ খেয়াল করলাম আমার বোন কোথাও নেই। এরপর আমার বোনের গলা শুনতে পেলাম আমাদের ঘরের চাল থেকে। আমরা দ্রুত বাইরে এসে দেখি আমার বোন চালের উপরে বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটা দেখে আমার পুরো শরীর হিম হয়ে গেল। মা অস্বাভাবিক কিছু বুঝতে পেরে পাগলের মতো কাঁদতে শুরু করলেন। আব্বা আমার বোনকে নিচে নেমে আসার কথা বলতেই আমার বোন অপরিচিত ছেলের কণ্ঠে বলে উঠল, রহিম, আমি তোকে মেরে এখন থেকে তোর বাড়িতেই থাকবো। আর সাথে সাথে ওই রোমহর্ষক হাসি। আব্বা বোনের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলল, আমার যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে মেরে ফেলো, তারপরেও আমার মেয়েকে ছেড়ে দাও। এর মধ্যেই হুজুর আর কাদের হুজুর বাড়ির সামনে চলে এসেছেন। তাদের আসা মাত্রই আমার বোন ঘরের পেছনের দিকে লাফ দেয়। কাদের হুজুর ও আব্বা দৌড়ে ঘরের পেছনের দিকে যায় এবং আমার বোনকে দুজন মিলে ধরে জোর করে বাড়ির মধ্যে নিয়ে আসে। হুজুর আর কাদের হুজুর আমার বোনকে নিয়ে বারান্দায় বসায়। দুজন মিলেও আমার সমবয়সী বোনের শক্তির সাথে পেরে উঠছিল না। হুজুর দ্রুত একটা গ্লাসে পানি পড়ে আমার বোনের গায়ে ছিটিয়ে দিতেই আমার বোন কিছুটা নেতিয়ে পড়ে। এবার কাদের হুজুর বারান্দায় আমার বোনকে বসিয়ে আমাদের সবাইকে উঠোনে যেতে বলেন। আমরা উঠোনের থেকে হ্যারিকেনের আলোতে দেখেছি হুজুর আর আমার বোন কথা বলছে, কিন্তু কি বলছে সেটা শোনা যাচ্ছে না। প্রায় 10 মিনিট পর দেখলাম আমার বোন বেহুশ হয়ে গেছে। সাথে সাথে হুজুর আমাদের ডাকলো। হুজুর বলল, আমার বোনকে নিয়ে আর কোনো টেনশন নেই। এবার কাদের হুজুর বলল, আপনাদের প্রশ্ন ছিল সারদুল বেশে এই জিন কেন আসে আর সারদুলের মৃত্যুর পেছনে এই জিনই দায়ী কিনা। সারদুলের মৃত্যুর পেছনে এই জিনের হাত নেই, আর তার চেহারা নিয়ে এসেছিল কারণ আপনার আব্বা রহিম মিয়া আর সারদুলকে ওই গাছ থেকে প্রায় দেখত ওই জিনটা, আর বেশি ভয় দেখিয়ে মারার জন্য সদ্য মৃত সারদুলের চেহারাটাই বেছে নেয় সে। জিনটার লক্ষ্য প্রতিবারই নাকি ছিল আব্বাকে মেরে ফেলা। এবার হুজুর বলল, জিনটাকে নাকি তিনি তার জিনের মাধ্যমে বন্দি করে ফেলেছে। কিভাবে বন্দি করেছে তা আমাদের বলেনি। সবকিছু বলে ইমাম সাহেব ও হুজুর চলে গেলেন। আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম সবাই। এরপর সব স্বাভাবিক হয়ে যায়। আমরা সবাই প্রায় ভুলে গিয়েছিলাম বিষয়টা। 7-8 মাস পরে আব্বা বিকেলে জমিতে যায় ধান ক্ষেত দেখতে। তখনও আমাদের জমিতে ধান চাষ করা হয়েছিল আর টিপটিপ বৃষ্টি হচ্ছিল 3-4 দিন ধরে, যদিও বর্ষাকাল ছিল না তখন। এশার আজান দেওয়ার পরেও আব্বাকে বাড়িতে ফিরে আসতে না দেখে আমরা সবাই চিন্তিত হয়ে পড়ি। আব্বা জমিতে কোনো কাজের উদ্দেশ্যে যায়নি, শুধুমাত্র ক্ষেত দেখতে গিয়েছিল। তারপরও এত দেরি কেন করছে? তারপর মা আমাদের পাশের বাসার এক কাকাকে বলে মাঠে যেয়ে দেখতে বলল। আমাদের সাথে পাশের বাসার আরো একজন আসলো। আমরা মাঠের উদ্দেশ্যে বের হলাম। প্রায় 30 মিনিট পর আমাদের জমির পাশে এসে পৌঁছালাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। এবার আমরা সবাই মিলে আব্বাকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হঠাৎ আমাদের চোখ গেল ধান ক্ষেতের মধ্যে। দেখি আব্বার মাথা দেখা যাচ্ছে। সবাই দৌড়ে সেখানে গিয়ে দেখি আব্বা বুক সমান মাটির নিচে পোতা। 3 জন কি করব বুঝতে পারছিলাম না। কান্না শুরু করে দিলাম। আর একজন সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল গ্রামে খবর দিতে। পাগলের মতো আমি কেঁদেই চলেছি। এর মধ্যে সাথে থাকা কাকা
সব দেখে বলল, আব্বা আর বেঁচে নেই। বেশ কিছুক্ষণ পর গ্রামের অনেক মানুষ একসাথে মাঠের দিকে আসতে দেখা গেল। সবাই এসে আব্বার লাশ তুলল। এভাবেই এই কালো অধ্যায়ের শেষ হলো। আমাদের সবার মনে তখন একটাই প্রশ্ন, হুজুর বলেছিল ওই জিনটাকে নাকি বন্দি করেছে, তাহলে আমার আব্বার এভাবে কেন মৃত্যু হলো? বলতে বলতে রাজ্জাক চাচার চোখ গড়িয়ে জল পড়তে লাগলো। আমি আবার চাচার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিলাম। স্বাভাবিক হতেই আমি রাজ্জাক চাচাকে জিজ্ঞেস করলাম, আমি আপনার ঘটনাটা যদি ভূত.কমে শেয়ার করি তাহলে আপনার আপত্তি আছে? রাজ্জাক চাচা আপত্তি না করায় আমি ছদ্মনাম দিয়ে ঘটনাটা শেয়ার করলাম। আমার হাতের সময় কম থাকায় রাজ্জাক চাচা আমার কাছে ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলেছে। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। তারপর আমি রাজ্জাক চাচাকে সালাম দিয়ে আবার দেখা হবে বলে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রতিদিন দুপুরের পর অলস সময়টায় আমি বাজারে যাই শুধু চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য। এটা আমার নিত্যদিনের অভ্যাস। তবে আজ খুব তাড়াতাড়ি চলে এসেছি। দোকানি এখন বাড়ি থেকে ফেরেনি, তাই ভাবলাম দোকানি আসতে আসতে মাছের বাজারটা ঘুরে দেখি। এই দুপুরের সময়টা মাছের বাজারও খালি পড়ে থাকে, একটা দোকানেও এখনো বসেনি। ফিরে আসবো এর মাঝেই দেখি একটি ভ্যান গাড়িতে করে কানাই মাঝি কিছু মাছ নিয়ে আসছে। আমাকে দেখেই বলল, ও দাদা দেখে যান গো, একেবারে পদ্মার ইলিশ নিয়ে আসছি, এনা আগেই মাল নামে আনলাম। কাছে গিয়ে দেখলাম মাছগুলো ভালোই, আর দামও আমার সাধ্যের মধ্যেই, তাই বেশি দামাদামি না করে নিয়ে নিলাম। মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম, এর মাঝেই প্রচন্ড বাতাস শুরু হয়। ঘন কালো বর্ণের মেঘ ও ঝঞ্ঝা এবং এর সঙ্গে হাত ধরাধরি করে ঝড়ের আগমন ঘটছে। এই অবস্থায় কোনোভাবেই বাড়ি ফেরা সম্ভব নয়। আশেপাশে কোনো বাড়িঘরও নেই, তার চেয়ে বরং সামনের ওই বটগাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াই। বৃষ্টি কমে গেলেই আবারও হাঁটা ধরব। বেশ পুরনো একটি বটগাছ, এর ডাল পাতা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে এখানে খুব একটা বৃষ্টি পড়ছে না বললেই চলে। এই কঠিন ঝড়ের মাঝে প্রকৃতি যেন আমার উপর ছাতা ধরে আছে। গ্রামের মুরব্বীদের কাছে শুনেছিলাম একসময় নাকি সন্ধ্যা নামলেই এই বিশাল আকৃতির বটগাছটিতে জিনের আনাগোনা দেখা যেত। তাই সন্ধ্যার পর এই গাছের নিচে দিয়ে কেউ হাঁটাচলা করার সাহস পেত না। এখনো হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে, ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে চারদিক। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি থামারও কোনো লক্ষণ দেখছি না। ক্ষুধার জ্বালায় পেটে টান পড়েছে, শরীরটাও কাঁপছে। তাই সিদ্ধান্ত নিলাম এখানে না থেকে হাঁটা ধরি, এমনিতেও অনেক ভিজে গেছি। এই সময় তীব্র আলোর ঝলকানি ঠিক যেন আমার মাথার ওপর মাঝ বরাবর। আকাশ যেন খুবই ফেটে পড়ে। প্রকৃতির এই ভয়ঙ্কর খেলা দেখে আর সাহস হলো না সামনে এগিয়ে যাবার। আমি আবারও গাছের মোটা শেকড়টার উপরে বসলাম। আমার চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ চোখ পড়ল পাশের আখ ক্ষেতের দিকে। দুটো চোখ জল জল করে তাকিয়ে আছে আমার দিকে। একটু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। ছুটে পালাবো, আর তখনই ঘেউ ঘেউ করতে করতে কুকুরটি আমার কাছে আসলো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এই পরিস্থিতিতে তাও একটা সঙ্গী পাওয়া গেল। কিন্তু অবাক করার বিষয় হলো এই এত বৃষ্টির মাঝেও কুকুরটি একটুও ভেজেনি, সম্পূর্ণ শুকনো শরীর। কুকুরটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে ওর চোখের দিকে। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছি না। পরিবেশটা ক্রমশই পাল্টে যাচ্ছে। আমার আর কিছুই ভালো লাগছে না। একটা ঢিল নিয়ে মারলাম কুকুরটার দিকে। স্বাভাবিকভাবে কুকুরটা পালানোর কথা ছিল, কিন্তু তা না করে এমন করুণ সুরে কান্না শুরু করলো। কান্নাটা এত বেদনাদায়ক যা কেউ সামনে না থাকলে অনুভব করতে পারবে না। নিজেকে তখন পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে হচ্ছিল। কুকুরটির করুণ সুর আমাকে আরো ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। এটা সহ্য করার মতো না। আমি জানতাম এমন কিছুই হয়েছে। কতবার বলেছি এই বর্ষাকালে ছাতা ছাড়া বের হবে না। এর মাঝে কখন যেন আমার স্ত্রী ছাতা নিয়ে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। কি গো, কি হলো? দাও, ব্যাগটা আমার হাতে দাও। না না, দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি, চলো। এই বলে আমি উঠে দাঁড়ালাম। কুকুরটার কান্না যেন বেড়েই চলেছে। আমি ওকে পাত্তা না দিয়ে আমার স্ত্রীর সাথে হাঁটা ধরলাম। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমনিতেই সবকিছু কেমন যেন এলোমেলো লাগছিল। তার মাঝে খেয়াল করলাম আমার স্ত্রীর হাঁটার চলনটা কেমন যেন পরিবর্তিত হয়ে গেছে। কেমন যেন এক মাপে হেঁটে চলছে। কাদামাটির এই রাস্তায় এমনভাবে হাঁটাটা অস্বাভাবিক। আমি ওকে বললাম, একটু আস্তে ধীরে চলো। আমার কথায় যেন কোনো কর্ণপাতই করলো না সে। কিছু দূর যাওয়ার পর সে আবার বলল, মাছের ব্যাগটা আমার হাতে দাও। আরে দরকার নেই, চলো, দিতে বলছি দাও। ধুর, চলো তো। আমি যদি তখনই
ওর হাতে ব্যাগটা দিয়ে দিতাম, তাহলে হয়তো আমাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হতো না। আমি যখন মাছের ব্যাগটা দিতে চাইলাম না, তখনই ঘটল বিপত্তি। আমার স্ত্রীর রূপ পাল্টে যেতে লাগলো। মুহূর্তের মধ্যে রূপ নিল এক পিশাচের, এবং চোখ দুটো যেন তার একদম ভেতরে ঢুকে গেল, বিভৎস চেহারা। এরপর সে আমার গলা টিপে ধরলো। আমি চিৎকার করার চেষ্টা করছি, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পিশাচটা কর্কশ কণ্ঠে আমাকে বলল, মাছ দিবি না? এই বলে আমাকে ধান ক্ষেতের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে জ্ঞান ফিরলে আমাকে আমার বাড়ির আঙিনায় আবিষ্কার করে আমাকে শুইয়ে রাখা হয়েছে। আমার স্ত্রী আমার মাথায় পানি ঢালছে। পরে জানতে পারি আমাকে সারা রাত খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ সকালে আমাকে বটতলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আমার পাশেই একটা মরা কুকুরকে দেখতে পাই, যেটা গত রাতে আমার সাথে ছিল। আর আমার বাজারের ব্যাগটা ছিল আমার হাতেই, কিন্তু সেটাই কোনো মাছ ছিল না। এরপর আমি গত রাতের পুরো ঘটনাটা বলি। সব শুনে আমাদের গ্রামের একজন হুজুরের সঙ্গে কথা বলেন সবাই। সেদিন বিকেলে এই হুজুর আমার বাড়িতে এসে আমাকে পানি পড়া এবং তাবিজ দেন। হুজুর আমাকে সবসময় তাবিজটি পরে থাকতে বলেন এবং পরবর্তীতে ওই গাছের নিচ দিয়ে না যাওয়ার পরামর্শ দেন, শরীর বন্ধ রাখার পরামর্শ দেন। হুজুরের কথা মতো আমি এখনো সেই তাবিজটি পরে থাকি এবং শরীর বন্ধ রাখি।